রাজ্যে এই র্যাগিং এর উপরে অ্যান্টি র্যাগিং স্কোয়াড তৈরি করা হয়, ইফটিজারদের এগেইনস্টে অ্যান্টি ইফটিজিং স্কোয়াড বা সেল তৈরি করা হয়। হ্যাঁ, এটা কেন হয়? কারণ মাস ক্ষেত্রে এই সেলের কাজই থাকবে হচ্ছে সেই সমস্ত অভিযোগগুলোকে রিপোর্টগুলোকে রেকর্ড করা এবং তার বিরুদ্ধে ইনিশিয়েটিভ নেওয়া। কারণ ইন জেনারেল পার্সপেক্টিভে পুলিশের কাজ শুধুমাত্র এটা নয়, অনেক কাজ থাকে পুলিশের সমাজ ব্যবস্থা আইন শৃঙ্খলাকে রক্ষা করবার ক্ষেত্রে। আমাদের রাজ্যে এই ব্যবস্থা নেওয়া যায় কিনা, পুলিশে গাফিলতি নিয়ে প্রশ্ন আসছে। খুব স্বাভাবিক, এই প্রশ্ন আমাকে বহু মানুষ করেছেন যারা অনুষ্ঠান দেখছেন বা দেখছেন। জন্টুদের প্রশ্নটা হচ্ছে এটা, একের পর এক ধর্ষণের ঘটনায় পুলিশি আস্থা নিয়ে প্রশ্ন ওঠায় হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়েছে। আপনি জানেন হাঁসখালি সহ আরজিকর সহ বড় বড় যে ঘটনাগুলো মিডিয়াতে উঠে এসছে সেগুলোর সিবিআই তদন্তও হয়েছে। কিন্তু আমরা সিবিআই তদন্তের পরে বিরাট একটা কিছু অদল বদল দেখিনি। তাহলে তো এখানে দাঁড়িয়ে পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তোলা বৃথা। যেটা অঙ্কন একের পর এক পুলিশি তদন্ত, পুলিশি ধারা, পুলিশি চার্জশিট, পুলিশের ভূমিকা, বিচার ব্যবস্থা তো চলে পুলিশের তথ্যের উপরে, সেটা নিয়ে প্রশ্ন তুলল। কিন্তু একের পর এক জায়গায় সিবিআই তদন্ত একই রকমভাবে হয় পুলিশের দেওয়া তথ্যকেই মান্যতা দিয়েছে, না হলে মুখ থুবড়ে পড়েছে। এই যে কনভিকশন রেট, এটা নিয়েও প্রশ্ন উঠছে। একটু বিস্তারিত বলুন যে এর পেছনে কোন মাইন্ডসেট কাজ করছে। দেখো, আমি তো রাজনীতি বিশ্লেষক হিসেবে পরিচয়টা দিলে আমি কিন্তু দুটো মেয়ের বাবা। একদম আজকের এই হাড় হিম করা একটার পর একটা ঘটনা, বিশেষ করে কামদুনির পরবর্তীকালে এক একটা ঘটনায় আমাদের রাতের ঘুম উড়ে যায়। আগামীতে আমাদের সাথে তো একই ঘটনা রিপিট হবে না, কারণ রাজ্য পুলিশ যাদের এই মুহূর্তে ধর্ষণের কেস খুব কম অন্য রাজ্যের তুলনায়, একটু আগে কিষানুর বলল, কিন্তু একটা জিনিস ও বলল না, এ রাজ্যে কনভিকশন রেট 2.5%। 100টার মধ্যে 2.5 জনের শাস্তি হয়। তুমি এই কথাটা বলছো তো? কারণ আমার ভয় লাগার একটা বড় কারণ, আমার পুলিশ দর্শকদের পক্ষে থাকবে। আপাতত যতগুলো ঘটনা হয়েছে, রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী একের পর এক ধর্ষকদের পাশে থেকেছে, ব্যাপারটাকে লঘু করেছে এবং সেই পথেও পুলিশ কেসটা সাজিয়েছে। আর সিবিআই যদি হয়ে থাকে, সিবিআই ও আরজি করে যেভাবে কেসটাকে ধামাচাপা দেওয়ার কাজে যুক্ত ছিল। আমি গত 3 দিন আগে এই আরজি করের বোনটির মারা যাওয়া, যিনি গেলেন, তার বাবা মার সাথে প্রোগ্রামে ছিলাম, একান্তে শুনছিলাম কথাগুলো, মানে রোমহর্ষক। তাদের ইয়েতে যারা বেঁচে থেকে মৃত প্রায় যে লড়ে যাচ্ছে, এখনো পর্যন্ত সিবিআই কোনো কথা শুনছে না, কোনো তথ্য আজ অবধি তাদের জানানো হয়নি। প্রশ্নটা কি জানো, আমি কামদুনির কেসটা 92 পাতার কেসটা পড়ছিলাম, আর সাথে একটা ক্লজ অ্যাড করা ছিল। সেটা হচ্ছে 2020 সালে 20 মার্চ যখন তিহার জেলে নির্ভয়ার 4 জন আসামির ফাঁসি হয়, তারপরে নির্ভয়ার মা প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের বলেছিল এতদিনে মেয়েটি শান্তি পেল, আমরাও হয়তো এবার শান্তি পাবো। এই যে কামদুনি, একটা মেয়েকে রেপ করে চিড়ে ফেলা হয়েছিল জনসন্ধের মতো, তারপরে নিম্ন আদালত, তুমি বলছিলে 4 জনের ফাঁসি হয়েছিল, বাকিদের যাবজ্জীবন সাজা হয়েছিল। এবং পরবর্তীকালে উচ্চ আদালতে যখন মামলাটা যায়, তখন এই বিনীত গোয়েন্দা তখন ওই মামলাটার, যেখানে মাননীয় বিচারপতি অশোক গাঙ্গুলি বলছে হাইকোর্টের রায়ে পুলিশের তদন্ত সঠিক হয়নি, সেজন্য শাস্তি পেল না, ফাঁসির আসামি সমেত তার অনেকে ছাড়া পেল এবং তারা এইসব ধর্ষণকে বাড়িতে বসে মুড়ি চানাচুর খেয়ে চা খেয়ে উপভোগ করছে টিভির পর্দায়। এই যে একের পর এক, আজকে বলো চিরঞ্জিত বিধায়ক, এই একটু আগে মনোরঞ্জন ব্যাপারীর কথা বললো, মুখ্যমন্ত্রীর সুরে সৌগত রায়ের মতো বর্ষিয়ার নেতা থেকে শুরু করে 25 পয়সা 10 পয়সা তৃণমূলের নেতারা যেভাবে ধর্ষকদের পাশে দাঁড়াচ্ছে বকলমে, ধর্ষিতার চরিত্র নিয়ে কথা বলছে, কেন বেরিয়েছে, কি জন্য বেরিয়েছে। এবং আমার সন্দেহ হয় পুলিশ যেভাবে আজকে প্রেস কনফারেন্স করলো, 2 দিন পরে বিশেষ বন্ধু যুক্ত আছে, ঠিক যেটা মুখ্যমন্ত্রী বলেছিল, মেয়েটা প্রেম করতো, মেয়েটা প্রেগনেন্ট ছিল, অর্থাৎ ওই যে সেই ধর্ষিতা দায়ী, ধর্ষিতাকে ব্লেম করা এবং ধর্ষকদের মুক্ত করে দেওয়া একের পর এক। তুমি কালীগঞ্জের সেই রাজবংশী মেয়েটার কথা ভাবো তো, কালিয়াগঞ্জের যে মেয়েটা ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, তার বডি যখন মধ্যযুগে বর্বরতায় পুলিশ বাসে বেঁধে নিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তার প্রতিবাদ করেছিল বলে পুলিশ ঘরে ঢুকে সন্ধ্যাবেলা মৃত মেয়েটির খুড়তুতো ভাইকে গুলি করে মেরেছিল। ভাবো তুমি,
একটার পর একটা এই রাজ্যে ধর্ষকদের পাশে যখন প্রশাসন দাঁড়াচ্ছে, পুলিশ ইয়ে করছে, এভিডেন্স ট্যাম্পার করছে, আরজি করে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছিল এভিডেন্স হ্যাজ বিন অল্টার্ড, তারপরে একজন সন্তান, কন্যা সন্তানের পিতা ভয় পাবো না? বলো, ভয় পাবো না একটার পর একটা? এই যে আমি তোমাকে বলছি, এই বিশেষ বন্ধুর নজর যেখানে ফোকাস করা হচ্ছে, দুদিন পরে না এই পুলিশ প্রমাণ করে বিশেষ বন্ধুর সাথে গিয়েছিল তাই ধর্ষিত হয়েছে। এক্ষেত্রে খুব একটা বেশি দর্শকরা দায়ী নয়। ঠিক ভাই বলছিল যে এই যে মনোজিৎ মিশ্রর মতন এত বড় কালপ্রিট, শাসক দলের একজন নেত্রীকে তার শাসক দলের নেতা যেভাবে সরকারি প্রতিষ্ঠানে ধর্ষণ করেছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে শুনছি বেসরকারি প্রতিষ্ঠানে ধর্ষণ হলে বেসরকারি প্রতিষ্ঠান দায়ী হয়, সরকারি হলে সরকার দায়ী হয়। এই যে অদ্ভুত যুক্তিগুলো, এই অদ্ভুত যুক্তিগুলো কিন্তু পুরো পুলিশি তদন্তকে প্রভাবিত করছে। কিভাবে তদন্তকে প্রভাবিত করছে, এবং এই যে খুব সুন্দর ব্যাখ্যা দিলেন, মানে এটা একটা, এই প্রভাবটা রাজনীতির নয়, এটা মনস্তত্ত্বের প্রভাব এবং অপরাধীদের ক্রাইম মেন্টালিটি, এর ফলে প্রভাবিত হয় কতটা, কি পরিমাণে, আমি সেটা কিষাণুদার থেকে জানবো। সঙ্গে একাধিক পুলিশি ব্যর্থতার ইস্যু কিন্তু এখানে উঠে এসছে। আমি সেই ক্ষেত্রে সমানভাবে সিবিআই তদন্তের যে একই পথে চলার ক্ষেত্রে উল্লেখ করলাম, সেখানে কনভিকশন রেট 2.5 যদি হয়, তাহলে খুব স্বাভাবিকভাবে প্রায় 97.5 জন লোক অপরাধী, তারা চা খেতে খেতে গল্প করবে আর টিভির এই সমস্ত অনুষ্ঠান দেখে ঠাট্টা তামাশা করবে, এটা ধরে নেওয়া যেতেই পারে, কারণ তারা জানে যে কিছু হবে না। এই মানসিকতা থেকেই কি অপরাধ তৈরি হচ্ছে? কিষাণুদার থেকে উত্তর নেব বিরতির পর ফিরে এসে। এরপর রাজ্যে কালকের মধ্যে ম্যাপিং করা শেষ করবার কথা বলেছে সিইও, যেটা হচ্ছে এসআইআর চালুর প্রসঙ্গ, এটাও আমি আজকের প্যানেলে আনবার চেষ্টা করব এবং সমস্ত বক্তা অন্তত পক্ষে একবার করে এই বিষয়ে তাদের মতামত দেবেন। কি বলবেন? আপনি তো শুনলেন, তিনজনেরই বক্তব্য শুনলেন, এবং আমার মনে হয় যে অভিযোগগুলো তারা করলেন সবটাই রাজনীতির নয়, বাস্তব প্রেক্ষিতের উপর দাঁড়িয়ে। এই বক্তব্যের ক্ষেত্রে বিজেপি, কংগ্রেস বা ঝন্টুদা খুব একটা প্রিভিলেজড হবেন তাও আমার মনে হয় নয়। না দেখুন দেবাশিস, প্রথম কথা হচ্ছে দিনের শেষে আপনি আমাকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ডেকেছেন, চন্দনদাকে কংগ্রেসের প্রতিনিধি, অঙ্কনকে বিজেপির প্রতিনিধি, এবং ঝন্টুকে আপনি একজন নিরপেক্ষ বিশ্লেষক হিসেবে এনেছেন। এবার ঝন্টু ব্যক্তিগতভাবে ভালো বন্ধু, কিন্তু অতটা নিরপেক্ষ, বা ও যখন বলছে যে ধর্ষকরা ছাড়া পেয়ে চানাচুর খেতে খেতে উপভোগ করছে, তখন যদিও বলতো যে বাবা রাম রহিম যে শুধু অভিযুক্ত না, সে দোষী সাব্যস্ত, সে বিগত 4 বছরে প্রায় 300 দিন পেরোল পেয়েছে, 14 না 15 বার পেরোল পেয়েছে, যে পেরোলটা রাজ্য সরকারের এনওসি ছাড়া পাওয়া যায় না। এই পরিসংখ্যানটাও যদি অভিযুক্ত, সে কি করে এখনো অব্দি জেলের বাইরে, বা যারা বিলকিস বানুর ধর্ষক তারা সংস্কারিত ব্রাহ্মণ বলে তাদের অপরাধটা লঘু, এই উদাহরণটা যদি দিত তাহলে আমি ঝন্টুকে নিরপেক্ষতা মেনে নিতাম। বিষয়টা কি হচ্ছে? বিষয়টা হচ্ছে যে আজকে আরজি করের ঘটনা পর বিশেষ করে আমরা আর বিশেষজ্ঞদের এই মতামত বা এই সূত্রের খবরের উপর আমরা আর ভরসা রাখছি না। আমরা আইনে ভরসা রাখছি, আমরা নথিতে ভরসা রাখছি, এবং আদালত লিখিত যে শাস্তি দেবে সেটাতে ভরসা রাখছি। আদালতেও কোনো একজন জাজের মুখ থেকে আউট অফ কোর্ট কিছু বলিয়ে নেওয়াটা, তার মানে সুপ্রিম কোর্টে সেটা বলা হয় না। সুপ্রিম কোর্ট দিনের শেষে কি লিখলো, কাকে দোষী সাব্যস্ত করলো, সেটা ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে বলে রাখি, আরজি করের যে মূল ধর্ষক, তাকে বাঁচানোর যে কাতর প্রচেষ্টা এক অংশের নিরপেক্ষ পর্যালোচক এবং বিজেপি সিপিএম এর দ্বারা হয়েছিল, সেটাও তো আমরা জানি যে সঞ্জয় রায় দোষী নয়, এটা সরাসরি বলা হয়েছিল। অগ্নিমিত্রা পাল বিজেপির নেত্রী একাধিকবার বলেছিলেন, অন্যান্য বিজেপি নেতারা বলেছে। আজকে আমরা যখন অপরাজিতা বিল এই রাজ্যতে পাশ করেছিলাম, আমরা বলেছিলাম এরকম ধর্ষণের অভিযোগ বা ধর্ষণের ঘটনার একটা শাস্তি, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। তাকে এই কেন্দ্র সরকার, রাজ্যপাল বলেছিল টু হার্শ। এইদিকে বিজেপির নেতারা গত পরশু হাওয়া গরম করছেন যে আমরা এনকাউন্টার করে মেরে দিতে পারি। এইদিকে তারা ধর্ষকদের জন্য ফাঁসির শাস্তিকে বলছেন টু হার্শ। মানে কথায় এক, আইনের খাতায় বক্তব্য এক, এইদিকে রাজনৈতিক বক্তব্য হাওয়া গরম করার জন্য আলাদা। আমি আবার বলছি যে আমাদের আর বাংলার মানুষের কাছে মিডিয়া হোক, নিরপেক্ষ বিশ্লেষক হোক বা সূত্রের খবর হোক, তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। গ্রহণযোগ্যতা আইনের, গ্রহণযোগ্যতা পুলিশের, গ্রহণযোগ্যতা আদালতে।